সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অনলাইন ক্লাস। আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায়ের বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গাণিতিক সমস্যাগুলি কেমন হতে পারে, গাণিতিক সমস্যার যে ধরনের গাণিতিক সমস্যা থাকবে তার মধ্যে একটা ধরন নিয়ে আলোচনা করেছি আমরা, সেটি হচ্ছে প্রশ্নে কতগুলি আমাদেরকে ঘটনা দেয়া থাকবে, সেই ঘটনাগুলিকে আমরা লেনদেন বলবো কিনা, সেই লেনদেন বললে লেনদেন বলার জন্য ভিত্তি হিসাবে বা তার পেছনে যুক্তি কি, সনাতন পদ্ধতিতে কিভাবে আমরা সেটির ব্যাখ্যা দিব, লেনদেন হলে কেন লেনদেন অথবা কেন লেনদেন নয়, বা আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে আমরা কিভাবে ব্যাখ্যা দিব, সেই আলোচনা করেছিলাম আজকে। এবং তোমাদেরকে উদাহরণ 1 থেকে 4 আমি দেখতে বলেছি, তোমরা দেখেছো নিশ্চয়। এখন আমরা ওই উদাহরণ 1 থেকে 4 ওগুলি আবার একটু আলোচনা করব আজকের ক্লাসে। কোথাও যদি কোনো সমস্যা হয় সেটি নিয়েও আমরা আলোচনা করব। তার আগে তোমাদের যেহেতু দুইটি অংশ হিসাব বিজ্ঞানের তোমরা জানো, একটি হচ্ছে সৃজনশীল অংশ যেখানে 70 নম্বর থাকবে, এবং অন্যটি হচ্ছে বহু নির্বাচনী অংশ। বহু নির্বাচনী অংশ হচ্ছে 30 নম্বরের জন্য 30টা বহু নির্বাচনী প্রশ্ন দেয়া থাকবে। সেই বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রত্যেকটা অধ্যায়ের যে থিওরিগুলি থাকবে, শুধুমাত্র গাণিতিক সমস্যা পারলেই কিন্তু আমরা হিসাব বিজ্ঞান খুব ভালো পারবো এমন নয়। আমাদেরকে খুব ভালোভাবে প্রত্যেকটা অধ্যায়ের থিওরিগুলি ভালো করে পড়তে হবে। তো বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রথম অধ্যায়ের যে সকল থিওরিগুলি তোমরা পড়বে সেগুলি হচ্ছে এই থিওরিগুলি তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের জন্য পড়তে হবে, যেগুলি থেকে এই থিওরিগুলি থেকেই কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে। একই সাথে গাণিতিক সমস্যাও থাকবে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে, তবে থিওরি ভিত্তিক যে বহু নির্বাচনী প্রশ্নগুলি হবে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলি উত্তর দেওয়ার জন্যে তোমাদেরকে সবার আগে বহু নির্বাচনী প্রশ্ন পড়ার আগে এই থিওরিগুলি ভালোভাবে পড়তে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা, 2 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, 3 নম্বর হচ্ছে ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান, এটি আমরা আলোচনা করেছি। ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান এটিও আলোচনা করেছি। উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা মানে হচ্ছে হিসাব বিজ্ঞান শুরু কিভাবে হলো, কোথা থেকে হিসাব বিজ্ঞানের জন্ম, সেখান থেকে আজকে পর্যন্ত কি অবস্থায় হিসাব বিজ্ঞান আছে সেই সম্পর্কিত আলোচনা। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এটি ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকে নৈর্ব্যক্তিক হয় হিসাব তথ্যের ব্যবহার ও ব্যবহারকারী, এই থিওরি থেকে বেশিরভাগ সময়ই বহু নির্বাচনী প্রশ্ন আসে। সো এটি ভালো করে পড়বে। মূল্যবোধ ও জবাবদিহিতার সৃষ্টির প্রক্রিয়া হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান কিভাবে মানুষের মধ্যে জবাবদিহিতা সৃষ্টি করতে পারে, মূল্যবোধ সৃষ্টি করতে পারে, সেই সম্পর্কে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি তা এই থিওরির আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। 7 নম্বর ঘটনার সংজ্ঞা, এটা আমরা পড়েছি। লেনদেনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আমরা পড়েছি পূর্ববর্তী ক্লাসে। লেনদেনে ব্যবহৃত বিভিন্ন দলিল পত্রাদি আমরা একদম প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে কোনো ঘটনাকে যখন আমরা লেনদেন হিসাবে শনাক্ত করব, সেই শনাক্তকরণের জন্য অবশ্যই কিছু প্রমাণ লাগবে, কিছু দলিল পত্র লাগবে। ওই দলিল পত্রাদি নিয়ে আমাদের থিওরি আছে, এবং এটা থেকে অঙ্কও আসে। এটি আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, কিভাবে একটি চালানের নমুনা প্রস্তুত করতে হয়, কিভাবে একটি ডেবিট ভাউচার তৈরি করতে হয়, কিভাবে একটি ক্রেডিট ভাউচার তৈরি করতে হয়, অথবা কিভাবে একটি ক্যাশ মেমো প্রস্তুত করতে হয়, একটা ডেবিট নোট কিভাবে প্রস্তুত করতে হবে, একটা ক্রেডিট নোট কিভাবে প্রস্তুত করতে হবে, এগুলি কিন্তু তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। অ্যান্ড হিসাব সমীকরণ, এটা নিয়ে পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি। হিসাবের সংজ্ঞা এবং হিসাবের শ্রেণী বিভাগ, এইটা তোমাদেরকে পড়তে হবে। হিসাবের শ্রেণী বিভাগ আমরা দুইভাবে হিসাবের শ্রেণী বিভাগ করতে পারি, একটি হচ্ছে সনাতন পদ্ধতি এবং অন্যটি হচ্ছে আধুনিক পদ্ধতি। সেই জায়গাগুলিতে আমরা শ্রেণী বিভাগ বা অঙ্কের সমস্যা সমাধান করার সময় সেই জায়গাতে আসব। তোমাদের এই থিওরিগুলি তোমরা আস্তে আস্তে বই থেকে পড়বে, পড়তে গিয়ে যদি থিওরিতে কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে
তা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা কোথাও সমস্যা থাকলে সেটি জিজ্ঞেস করতে পারো, তাহলে সমস্যাগুলি সমাধান করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে যে 4টি প্রশ্ন দেখতে বলেছি, উদাহরণ 4টি প্রশ্ন এই বইয়ের, প্রথম প্রশ্নটি হচ্ছে 1.35 পৃষ্ঠায় আছে, উদাহরণ 1 নম্বর প্রশ্নটা আমি একটু পড়ছি। আমি আশা করছি এরই মধ্যে তোমরা তোমাদের বই সংগ্রহ করে নিয়েছো, এবং বইয়ের উদাহরণ 1 নম্বর প্রশ্নে প্রথমে বলা আছে জনাব জামিলের ব্যবসায়ে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে কিছু প্রশ্ন দিবে, বা যে প্রশ্নগুলি মানে এই অধ্যায়ের কিছু প্রশ্ন এরকম হবে, কতগুলি ঘটনা দেয়া থাকবে, ঠিক এখানেও এরকম কিছু ঘটনার কথা বলা আছে। জনাব জামিলের ব্যবসায় নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়। 1 নম্বর ঘটনা হচ্ছে জনাব জামিল 2 লক্ষ টাকা নগদ বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় শুরু করেন। 2 নম্বর ঘটনা হচ্ছে ব্যবসায়ের জন্য 25,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করেন। 3 নম্বর ঘটনা হচ্ছে নগদে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করেন। 4 নম্বর ঘটনা হচ্ছে মাসিক 20,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেন। 5 নম্বর ঘটনা হচ্ছে দৈনিক পত্রিকায় 500 টাকা ব্যয়ে বিজ্ঞাপন প্রদান করেন। এবং 6 নম্বর ঘটনা হচ্ছে সজীব ট্রেডার্সের সাথে 50,000 টাকার বিক্রয় চুক্তি সম্পাদন করেন। এই হচ্ছে 6টা ঘটনা দেয়া আছে এখানে। 6টা ঘটনা দিয়ে ক, খ, গ 3টি প্রশ্ন থাকে তোমরা জানো। কতে জানতে চেয়েছে কোন ঘটনাগুলো লেনদেন নয় চিহ্নিত করো। মানে এখানে যে 6টি ঘটনা আছে তার মধ্যে কি এমন কোনো ঘটনা আছে যেটি লেনদেন নয়, তাহলে সেটিকে চিহ্নিত করো। চিহ্নিত করা মানে শুধু লেনদেন নয় এটি বললে হবে না, একই সাথে আমাদেরকে যদি আমরা একটু ব্যাখ্যাটাও প্রদান করি তাহলে সেটি ভালো হবে। তো কতে বলেছে চিহ্নিত করো, মানে জাস্ট কোন ঘটনাগুলি লেনদেন নয় সেটি দেখালেও হবে। তো আমরা এখানে দেখো 4 নাম্বার যে ঘটনাটি, মাসিক 20,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দান। একজন ম্যানেজারকে আমরা কাজে নিয়োগ দিয়েছি, তাকে কিন্তু এখনো কোনো বেতন প্রদান করা হয়নি। তাহলে যেহেতু আমরা তাকে মাত্র নিয়োগ দিয়েছি, এতে করে আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না। যেহেতু ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে না, এটিকে আমরা বলতে পারবো যে এটি লেনদেন নয়। একই সাথে 6 নম্বর ঘটনা, সজীব ট্রেডার্সের সাথে 50,000 টাকার বিক্রয় চুক্তি সম্পাদন করেন। এটা একটা চুক্তি হয়েছে, এখনো আমরা পণ্য বিক্রয় করি নাই, আমাদের কাছে কোনো টাকা আসে নাই। সো এই ঘটনা দ্বারাও ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, তাই এটিও কোনো লেনদেন নয়। এটি হচ্ছে কয়ের উত্তর। খতে জানতে চেয়েছে কোন ঘটনাগুলো লেনদেন তা হিসাব সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছিলাম যে আমাদের যে ঘটনাগুলি দেয়া থাকবে সেগুলির ব্যাখ্যা দেওয়ার সময় হিসাব সমীকরণের সাহায্যে ব্যাখ্যা চাইতে পারো, অথবা সনাতন পদ্ধতিতেও ব্যাখ্যা চাইতে পারে। এখানে হিসাব সমীকরণের সাহায্যে ব্যাখ্যা চেয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জনাব জামিল 2 লক্ষ টাকা নগদ বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় শুরু করেন। তাহলে এই যে নগদ বিনিয়োগের মাধ্যমে একটা ব্যবসায় শুরু করেছেন, এতে করে কি হচ্ছে ব্যবসায়ের, দেখো হিসাব সমীকরণটা কি, এ সমান এল প্লাস ওই। তাহলে আমাদেরকে যখন ব্যাখ্যা দিব আমরা দেখাতে হবে এই সমীকরণের কোন উপাদানগুলি উক্ত ঘটনা দ্বারা পরিবর্তন হয়েছে। জনাব জামিল 2 লক্ষ টাকা নগদ বিনিয়োগের মাধ্যমে যদি ব্যবসা শুরু করেন, তাহলে এই উপাদানের পরিবর্তন হবে, এ বৃদ্ধি পাবে, এটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এবং ওই বৃদ্ধি পাবে। সো এই ঘটনাটি একটি লেনদেন, যেহেতু হিসাব সমীকরণের উপাদান পরিবর্তিত হয়েছে। একইভাবে 2 নম্বর ঘটনাটিও লেনদেন। ব্যবসায়ের জন্য 25,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্র ক্রয় করলে দেখো শুধুমাত্র এই উপাদানের পরিবর্তন ঘটবে, একদিকে নগদ টাকা আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাবে, অন্যদিকে নগদ টাকা হ্রাস পাবে। সো যেই কোনো উপাদান, হিসাব সমীকরণের যদি কোনো একটি উপাদানও পরিবর্তন হয় সেটিকে আমরা লেনদেন বলতে পারি। একটি উপাদানের বৃদ্ধি হ্রাস হতে পারে, অথবা একটি বৃদ্ধি অন্যটি হ্রাস, যে কোনো কিছু হতে পারে। উপাদানগুলি পরিবর্তন হলে সেটাকে আমরা লেনদেন বলবো। তারপরে নগদে পণ্য ক্রয় করলে খেয়াল করো, পণ্য ক্রয় যখন আমরা করছি, এটি হচ্ছে 1 নম্বরের, এটি 2। 3 নম্বর হচ্ছে নগদে
পণ্য ক্রয়, যখন আমরা নগদে পণ্য ক্রয় করি তাহলে একদিকে আমাদের নগদ টাকা হ্রাস পাবে, এ হ্রাস, অন্যদিকে পণ্য ক্রয় করলে সেটিকে আমরা যদি হিসাবের শ্রেণী বিভাগ করি, হিসাবের শ্রেণী বিভাগ অনুযায়ী হিসাব হচ্ছে আধুনিক পদ্ধতিতে 5 প্রকার। হ্যাঁ, আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। কি কি হিসাব? আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ। দেখো, আমরা এই অঙ্কগুলি করতে করতে কিন্তু আমরা এই অধ্যায়ের সাথে জড়িত যে সকল বিষয় আছে সবগুলি আমরা পেয়ে যাব। তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। সেটি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমরা এটিকে সম্পদ হিসাব বলি। 2 নম্বর ব্যয়, আয় হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে এই 5 প্রকার। তার মধ্যে পণ্য ক্রয় করলে ব্যয় হয়, আমরা ব্যয় বলি যেই ঘটনা দ্বারা, যদি এমন কোনো ঘটনা ব্যবসায় ঘটে যেটার থেকে আমরা সুবিধা পাবো, তবে সেই সুবিধা পাওয়ার মেয়াদ 1 হিসাবকালের চেয়ে কম হয়, তখন যে অর্থটা ওই ঘটনার জন্যে আমরা ত্যাগ করব বা আমাদের কাছ থেকে যেটুকু অর্থ যাবে ভবিষ্যতে ওই ঘটনার জন্যে, যেটার সুবিধা 1 হিসাবকালের মধ্যে শেষ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি ব্যয়। অন্যদিকে কোনো ব্যয়ের ফলাফল বা অর্থ ত্যাগ করলাম, কোনো কিছু আমরা পাচ্ছি বা কোনো কিছু আমরা ক্রয় করছি, কিন্তু এটির সুবিধা যদি 1 হিসাবকালের চেয়ে বেশি সময় ধরে পাই, তখন আমরা বলবো সম্পদ। সম্পদ আর ব্যয় কিন্তু অনেকটা একই ধরনের। আমরা যখন অর্থ ত্যাগের বিনিময়ে বা কোনো কিছু যখন আমরা পাবো, সেটার সুবিধা 1 হিসাবকালের চেয়ে কম সময়ে যদি পাই, তখন সেটাকে আমরা বলবো ব্যয় হিসাব। আর যদি সুবিধা 1 হিসাবকালের চেয়েও বেশি সময় ধরে এটার সুবিধা আমরা পাই, তখন সেটাকে বলবো আমরা সম্পদ হিসাব। যেমন আসবাবপত্র ক্রয় করছি, একটি আসবাবপত্র ক্রয় করে এটি যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করতে পারবো, এবং সাধারণত এটি 1 হিসাবকালের চেয়েও বেশি সময় ধরে এটির ব্যবহারের সুবিধা পাওয়া যায়। সুতরাং এটিকে আমরা বলবো সম্পদ। কিন্তু আমরা পণ্য ক্রয় করি আনি কি জন্যে? আমরা আবার সেটি বিক্রয় করে দিব। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যখন আমরা কোনো কিছু কিনে আনবো, সেটির সুবিধা কিন্তু 1 হিসাবকালের চেয়ে বেশি সময় ধরে পাওয়া যায় না সাধারণত। সো এটিকে আমরা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করি। হ্যাঁ, যদি ক্রয়কৃত পণ্য কিছুটা অবিকৃত থেকে যায়, সেটিকে আমরা আলাদা নাম দেই, তখন সেটিকে আবার সম্পদ হিসাবে আমরা দেখাতে পারি, যেটিকে আমরা সমাপনী মজুত পণ্য বলি। সো নগদে পণ্য ক্রয় করলে ব্যয় হবে। তাহলে ব্যয় হলে এখানে কোন উপাদান পরিবর্তন হবে? এখানে এ তো সম্পদ, এল হচ্ছে দায়। তাহলে ব্যয়টা কোথায়? ব্যয় বা আয়, ব্যয়, দেখো ব্যয়, আয় এবং মালিকানা সত্ত্ব, এগুলি যদি হয় ব্যবসায়, কি কি? ব্যয়, 3টি জিনিস, ব্যয়, আয় ও মালিকানা সত্ত্ব। এই 3টা দ্বারা সবসময় মানে ওই পরিবর্তিত হবে। যদি ব্যয় হয় তাহলে মালিকের অধিকার ব্যবসায় হ্রাস পায়, আয় হলে মালিকের অধিকার বৃদ্ধি পায়। আবার মালিক কোনো কারণে ব্যবসা থেকে, মালিক যেমন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে পারে বা অন্য কোনো কিছু প্রদান করতে পারে, আবার মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়েও যেতে পারে। মালিক যখন কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে দিবে, সেটিকে আমরা বলবো মূলধন। আর মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যাবে, সেটা নগদ টাকা হোক, পণ্য হোক বা যে কোনো কিছু যদি নিয়ে যায়, সেটিকে আমরা বলবো উত্তোলন। তাহলে মালিকানা সত্ত্ব 3 ভাবে, মানে 4 ভাবে, মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টা। এই ওই এর উপাদান দেখো, ওই উপাদান 4টা। ওই কি সমান কি? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে এমন কোনো ঘটনা যদি ঘটে যেটার দ্বারা যেটি আয় হচ্ছে অথবা ব্যয় হচ্ছে, অথবা যদি উত্তোলন হয় বা মালিক মূলধন দেয়, তাহলে সেটার দ্বারা কিন্তু ওই এর পরিবর্তন ঘটবে। তাহলে ব্যয় হলে যেহেতু ওই দেখো মাইনাস হচ্ছে, বিয়োগ হচ্ছে, তার মানে এখানে ওই হ্রাস পাবে। সো এই ঘটনাটিও হিসাব সমীকরণের উপাদানকে পরিবর্তন করে দিচ্ছে। সুতরাং এটি একটি
লেনদেন, আমরা এটিকে লেনদেন বলবো। 4 নম্বর মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ, এটি লেনদেন নয়। দৈনিক পত্রিকায় 500 টাকা ব্যয়ে বিজ্ঞাপন প্রদান করছি আমরা। যদি আমরা বিজ্ঞাপন প্রদান করি তার মানে হচ্ছে কোনো একটা পত্রিকায় আমাদের ব্যবসায়ের পণ্য সম্পর্কে একটা বিজ্ঞপ্তি ছাপানো হচ্ছে, যার জন্য আমাকে টাকা প্রদান করতে হতো। বিজ্ঞাপন হচ্ছে ব্যবসায়ের জন্য ব্যয়, কারণ এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা মানুষকে আমাদের পণ্য সম্পর্কে জানাচ্ছি, এবং এটা সুবিধা দৈনিক পত্রিকা কিন্তু আমাদেরকে বছর বছর দিবে না, যে একবারের জন্য বিজ্ঞাপন দিচ্ছি এই সুবিধাটা কিন্তু একবারেই শেষ হয়ে যাবে। সো এই ব্যয়ের 500 টাকা ব্যয়ের সুফল আমরা দীর্ঘদিন ধরে কিন্তু পাবো না, সুতরাং এটি একটি ব্যয় হিসাব। যে ব্যয়ের সুফল এক হিসাবকালের চেয়ে কম সময় ধরে পাওয়া যাবে সেটিকে আমরা ব্যয় হিসাব বলবো। সো ব্যয় হলে দেখো মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এখানে। অন্যদিকে টাকা প্রদান করছি আমরা, নগদ টাকা, সেটা 1 টাকা হোক, 10 টাকা হোক, 200 টাকা হোক, 1000 কোটি টাকা হোক, 2 লক্ষ, 20 লক্ষ, যাই হোক, নগদ টাকা হচ্ছে সম্পদ। 1 টাকা হলেও সম্পদ, 100 টাকা হলেও সম্পদ, 1 কোটি টাকা হলেও সম্পদ। সো নগদ টাকা হ্রাস পাবে, তার মানে এই হ্রাস পাবে। সো এই ঘটনাটিও হিসাব সমীকরণ উপাদানকে পরিবর্তন করছে, বিদায় এটিও একটি লেনদেন। এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর। গতে জানতে চেয়েছে আধুনিক দৃষ্টিকোণ থেকে লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো চিহ্নিত করো। তাহলে লেনদেনের সাথে কি কি হিসাব খাত আছে সেটাকে চিহ্নিত করতে বলা হয়েছে আধুনিক দৃষ্টিতে। যখন এরকম হিসাব খাত চিহ্নিত করতে বলা হবে তাহলে আমাদেরকে প্রত্যেকটা লেনদেনে কি কি হিসাব জড়িত এবং সেটা কোন শ্রেণীর হিসাব তা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে গ 1 নং প্রশ্নের উত্তর গ। আমাদের কাছে জানতে চেয়েছে কি, লেনদেনের সাথে জড়িত হিসাব খাত চিহ্নিতকরণ। এটা হচ্ছে আমাদের কাজ। লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলোকে কি করতে হবে, আমরা চিহ্নিত করব। তো এটি করার জন্য তোমরা একটা এরকম ঘর করবে। 1 নম্বর ঘরের নাম হচ্ছে ক্রমিক নং, 2 নম্বর ঘর হচ্ছে হিসাব খাত, আর 3 নম্বরে আধুনিক পদ্ধতিতে বলা হয়েছে, তার মানে হিসাবের শ্রেণী বিভাগ লিখতে হবে। হিসাবের শ্রেণী, হিসাবের শ্রেণী লিখবো আমরা আধুনিক পদ্ধতিতে। এই হচ্ছে এই হিসাব খাতগুলি লেখার জন্য আমাদের ঘর। প্রথম যে লেনদেন, প্রত্যেকটা লেনদেনে 2টা হিসাব থাকবে। 1 নাম্বার লেনদেনে যে মিস্টার জামাল টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে নগদ টাকা নিয়ে, সেখানে হিসাবের নাম দেখো, ব্যবসায় নগদ টাকা আসলে সেটিকে আমরা বলবো নগদান হিসাব, সেটিকে আমরা বলবো নগদান হিসাব। আর মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানকে কোনো টাকা দিবে, মালিক ব্যবসা প্রতিষ্ঠানের টাকা দিক বা যে কোনো কিছু দিক, সেটির নাম হবে মূলধন হিসাব। তাহলে একটি লেনদেনে 2টি হিসাব জড়িত, একটি হচ্ছে নগদান হিসাব আর একটি হচ্ছে মূলধন হিসাব। এখন এই নগদান হিসাবকে আমরা কোন শ্রেণীর হিসাব বলবো আধুনিক পদ্ধতিতে, এটি হচ্ছে সম্পদ শ্রেণীর হিসাব, মানে সম্পদ হিসাব। আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব, বা এটাকে আমরা সত্ত্বাধিকারও বলতে পারি। ঠিক আছে, এটি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে ঘটনা, ব্যবসায়ের জন্য 25,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করছি। আমরা আসবাবপত্র ক্রয় করলে মনে রাখতে হবে, যখন কোনো কিছু আমরা কিনবো সেটিকে যদি আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি তাহলে ওখানে ক্রয় কথাটা লেখা যাবে না, ওই যে পণ্যটা ক্রয় করতেছি তার নাম লিখতে হবে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে। আর যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি তাহলে অবশ্যই সেখানে লিখতে হবে ক্রয় হিসাব। যাই আমরা কিনবো না কেন, বিক্রয়ের উদ্দেশ্যে হলে লিখতে হবে ক্রয় হিসাব, আর ব্যবহারের উদ্দেশ্যে যদি আমরা
ক্রয় করি তাহলে ওই পণ্যের নাম লিখতে হবে। তাহলে এখানে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কিন্তু আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছি, এই কথা কোথাও প্রশ্নে বলা নেই। আবার ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করছি এটাও বলা নেই। কিন্তু মনে রাখতে হবে যখন কোনো প্রশ্নে পণ্যের নাম উল্লেখ করে দেওয়া হয়, যেমন আসবাবপত্র ক্রয় বলা আছে, কি পণ্য ক্রয় করছি বলা আছে, তাহলে আমরা ধরে নিব এটি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়। যেমন ধরো এরপর আরেকটা লেনদেন আছে পণ্য ক্রয়, পণ্যর নাম নেই, শুধু বলা আছে পণ্য ক্রয়, তাহলে এখন ধরে নিব এইটি হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়। সো আসবাবপত্র যেহেতু ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করছি, আমাদের কাছে আসবাবপত্র নামক সম্পদ আসবে, আসবাবপত্র হিসাব একটি হিসাব হবে, এবং আমরা এটি নগদ টাকার বিনিময়ে ক্রয় করছি। আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাবে, নগদ টাকা আসলে যেমন নগদান হিসাব লিখতে হবে, নগদ টাকা চলে গেলেও নগদান হিসাব লিখতে হবে। এখানে আসবাবপত্র দেখো সম্পদ, অন্যদিকে নগদও সম্পদ হিসাব। একটি সম্পদ বৃদ্ধি পাবে এবং অন্য সম্পদটি হ্রাস পাবে। তাহলে দেখো এইটি হচ্ছে আমাদের 2 নম্বর। 3 নম্বর ছিল নগদে 1 লক্ষ টাকার পণ্য ক্রয়। যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে ক্রয় হিসাব একটু আগে আলোচনা করছিলাম আমরা যে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় নয়, এটি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়, তাহলে লিখতে হবে ক্রয় হিসাব। অন্যদিকে আরেকটি হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব, নগদ টাকা আমাদের কাছ থেকে চলে যাবে। তাহলে ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, এখানে আমরা লিখবো ব্যয় হিসাব। এখানে কিন্তু আর মালিকানা সত্ত্ব লিখবো না, কারণ ক্রয়ের আলাদা নাম আছে। যখন সমীকরণের মাধ্যমে দেখাবো তখন সমীকরণের 3টি উপাদান, যেহেতু সমীকরণের মূল উপাদান 3টা, সেই মূল উপাদানের মধ্যে ব্যয় নেই, সুতরাং ব্যয় দ্বারা যেই উপাদানটি প্রভাবিত হয় তার নাম লিখতে হয়, যেমন মালিকানা সত্ত্ব। কিন্তু যখন আমাদেরকে শ্রেণী বিভাগ করতে বলা হবে, সেখানে আমরা আয় হলে সেখানে আয়টার নাম যেটা সেটা লিখবো এবং আয় হিসাব লিখবো, ব্যয় হলে ব্যয়টার নাম লিখবো এবং ব্যয় হিসাব লিখবো। এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বরে বলা ছিল বেতন, মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ, সো এটি লেনদেন নয়, এটি আসবে না। 5 নম্বরে বলা ছিল দৈনিক পত্রিকায় 500 টাকায় বিজ্ঞাপন প্রদান করা, তাহলে বিজ্ঞাপন হচ্ছে আরও একটি লেনদেন। দৈনিক পত্রিকায় যদি আমরা বিজ্ঞাপন প্রদান করি, দেখো বিজ্ঞাপন একটি ব্যয়, বিজ্ঞাপন হিসাব নামে এটিকে আমরা লিপিবদ্ধ করি, আর অন্যদিকে নগদ টাকা দিচ্ছি আমরা বিজ্ঞাপনের জন্য, নগদান হিসাব এটা আরেকটি হিসাব। সো বিজ্ঞাপন হচ্ছে ব্যয় হিসাব, নগদান হচ্ছে সম্পদ হিসাব। সো এই হচ্ছে আমাদের হিসাবের। এখানে ব্যয় না লিখে চাইলে খরচও লিখতে পারি আমরা ব্যয় হিসাবের জায়গায়। ব্যয় হিসাব যেই কথা, এখানে খরচও একই কথা, খরচ হিসাবও লিখতে পারো চাইলে। ব্যয়ের পরিবর্তে চাইলে আমরা খরচ হিসাব এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে মানে আমাদের উদাহরণ 1-1-এর উত্তর। তোমরা এটি নিশ্চয়ই এখন করতে পারবে বাসায় যদি চেষ্টা করো। 2 নম্বর প্রশ্ন ঠিক একই ধরনের কিছু ঘটনা দেয়া হয়েছে। সেই ঘটনাতে যেমন উদাহরণ 2-এ বলা হয়েছে জনাব রফিক নগদ 25,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, যন্ত্রপাতি 20,000, 2 লক্ষ টাকা নিয়ে একটি কারবার শুরু করেন। তার ব্যবসা থেকে নিম্নলিখিত বা নিম্নোক্ত ঘটনাগুলো সংগ্রহ করা হয়। যেমন রহমান ব্রাদার্সের নিকট 20,000 টাকা মূল্যের মালের ফরমায়েশ প্রদান করেন। দেখো মালের ফরমায়েশ প্রদান করা মানে আমরা অর্ডার দিচ্ছি পণ্য কেনার, পণ্য কিন্তু ক্রয় করা হয় নাই। সো এটিকে আমরা লেনদেন বলতে পারবো না। সোহেলের নিকট থেকে ক্রয় 50,000 টাকা, এটি অবশ্যই লেনদেন, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো তাদের জন্য, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় করা হবে সেখানে নগদ কথাটা যদি বলা না হয় তাহলে বুঝে নিতে হবে এটি ধারে সংগঠিত হয়েছে লেনদেনটা। আমরা সোহেলের নিকট থেকে ক্রয় করেছি কিন্তু টাকা পরিশোধ করা হয়নি, মানে এটি বাকিতে ক্রয়। ঢাকা ব্যাংক থেকে প্রদেয় বিলের মাধ্যমে ঋণ গ্রহণ, এখানেও আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। খরিদ্দারের নিকট পণ্যের বিজ্ঞাপনের জন্য 200 টাকার পণ্য বিনামূল্যে প্রেরণ, আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করতে পারি বিজ্ঞাপনের জন্য। যেমন তোমরা স্কুলে থাকতে দেখবা যে বিভিন্ন সময়ে স্কুলে বিভিন্ন কোম্পানির পণ্য নিয়ে তোমাদেরকে
দিত, তাই না? যেমন অনেক সময় নুডলস রান্না করে খাওয়াতো ওরা এসে। সো এটা হচ্ছে পণ্যের কী করা, বিজ্ঞাপন করা, যেন মানুষ জানলে তখন তাদের প্রোডাক্ট বা তাদের পণ্য ক্রয় করবে। সো এইটিও একটি লেনদেন, কারণ এতে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। সাব্বিরের নিকট নগদ বিক্রয়, এখানে দেখো সাব্বিরের নিকট বিক্রয় করেছি, কিন্তু ব্যক্তি আবার নগদ কথা বলা আছে, তার মানে এটি নগদ। যদি নগদ না থাকতো তাহলে আমরা বুঝতাম এটি ধারে ক্রয়। তো কতে জানতে চেয়েছে জনাব রফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন মানে কি? মানে মালিক কত টাকা দিয়ে এখানে ব্যবসাটা শুরু করেছেন, সেটাই হচ্ছে এই প্রশ্নের জন্য প্রারম্ভিক মূলধন। তাই আমাদের শুরুতেই বলা ছিল জনাব রফিক নগদ 25,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, যন্ত্রপাতি 2 লক্ষ টাকা নিয়ে কারবার শুরু করেন। তাহলে কারবার শুরু করলে মনে রাখতে হবে মূলধন হবে কোনটা, যেটা মালিক প্রদান করে। মালিক যাই দিক, নগদ টাকা দিক, আসবাবপত্র দিক, যন্ত্রপাতি, এখানে নগদ দিয়েছেন, আসবাবপত্র দিয়েছেন, যন্ত্রপাতি দিয়েছেন। সো এই তিনটির সমষ্টি হচ্ছে প্রারম্ভিক মূলধন। কোনো ব্যবসা শুরু করা হলে মালিক যা কিছু দিবে সবগুলি সমষ্টি হবে প্রারম্ভিক মূলধন। মালিক দিলে, মালিকের নিজের পকেট থেকে দিলে, মালিক যদি ব্যাংক থেকে টাকা ধার করে দেয় সেটাকে আবার মূলধন বলা যাবে না। সো মালিক যদি নিজের পকেট থেকে দেয় সেটি হচ্ছে মূলধন। খতে বলেছে কোন ঘটনাগুলো লেনদেন তা হিসাব সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করো, যেটা আমরা একটু আগে করেছি, এখন নিশ্চয়ই তোমরা পারবে। লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো চিহ্নিত করো, এই যে এটার মতো আমরা যেভাবে হিসাব খাত চিহ্নিত করেছি সেই রকম। 3 নম্বর উদাহরণে নিম্নলিখিত ঘটনাগুলো জনাব সাদিয়ার ব্যবসা হতে সংগৃহীত হয়েছে। এখানে কিছু ঘটনা দেওয়া আছে। কতে বলেছে কোন কোন ঘটনাগুলো লেনদেন নয় তা ব্যাখ্যা করো। এবার শুধু লেনদেন চিহ্নিত করতে বলা হয় নাই, লেনদেন নয় কোনগুলি সেটা যেমন বলছে, আবার কেন লেনদেন নয় তার ব্যাখ্যাটাও দিতে হবে। আর কোন কোন ঘটনাগুলো লেনদেন তা হিসাব সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করো, মানে আধুনিক পদ্ধতিতে লেনদেনের সাথে, তাহলে আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা দিতে হবে। লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো চিহ্নিত করো এবং আধুনিক পদ্ধতিতে এদের শ্রেণী বিভাগ দেখাও। মানে এটার মধ্যে হিসাব খাত চিহ্নিত করে আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিভাগটা দেখাতে হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, কতে জানতে চেয়েছে কতগুলি ঘটনা দেওয়া আছে। কতে জানতে চেয়েছে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। তোমরা এখন নিশ্চয়ই পারবে। খতে জানতে চেয়েছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও, মানে সমীকরণের উপর হিসাব সমীকরণের কোন কোন উপাদানগুলি আসলে এই লেনদেন দ্বারা পরিবর্তিত হচ্ছে সেটি দেখাতে বলা হয়েছে, বা প্রভাবটা কি, এটা কি বৃদ্ধি পেয়েছে উপাদানগুলি নাকি হ্রাস পেয়েছে। এবং গতে কারণ উল্লেখপূর্বক লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়। যখন কারণ উল্লেখপূর্বক ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়, এরকম ঘর করার পরে আরো দুইটি ঘর তোমরা করবে। সেখানে একটি ঘর কারণ মানে হচ্ছে এখানে দেখো সম্পদ, আমাদের যদি এই ঘটনাটা ব্যবসায়িক ঘটে, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এইখানে সম্পদ বৃদ্ধি, কারণ হচ্ছে ওই হিসাব বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে তা বলা। আর এখানে দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো এরপরে আরেকটা ঘর হবে ডেবিট অবলিক ক্রেডিট। মানে এখন আমাদের বলতে হবে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়। সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে কারণ উল্লেখপূর্বক যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে তখন এরকম 5টা ঘর হয়ে যাবে। ক্রমিক নং বা তারিখ থাকবে, হিসাব খাত, হিসাবের শ্রেণী বিভাগ, সেটা আধুনিক পদ্ধতি হতে পারে, সনাতন পদ্ধতি হতে পারে। কারণ লেখার সময় ওই যে হিসাবের শ্রেণী আছে, 5 প্রকারের শ্রেণী, সেটি কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে তা লেখাটা হচ্ছে কারণ, আর বৃদ্ধি হ্রাস অনুযায়ী ডেবিট নাকি ক্রেডিট। তাহলে মনে রাখবা সম্পদ এবং ব্যয়, সম্পদ হিসাব এবং ব্যয় হিসাব বিশেষ করে যাদের মনে নাই তারাও আবার মনে করে নিবা। যারা বিশেষ করে বিজ্ঞান বিভাগ থেকে এসেছো তাদের জন্য এটি বেশি দরকার, যে সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলি যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। হিসাবের শ্রেণী বিভাগ যে থিওরিটা আছে সেখানটা পড়বা, ওখানে কিন্তু এগুলি লেখা আছে এবং এটা তোমাদেরকে চিনে রাখতে হবে। সো কারণ উল্লেখপূর্বক যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়, ক্রমিক নং, হিসাব খাত, হিসাবের শ্রেণী এবং কারণ থাকবে, তার সাথে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট তা লিখতে হবে। কেন টাকার অঙ্ক লেখার কোনো কাজ নেই। 5 নাম্বারও একই রকম একটি প্রশ্ন, কতগুলি ঘটনা দেওয়া আছে। কতে বলছে অনগদ লেনদেন চিহ্নিত করো ও এর পরিমাণ নির্ণয় করো। অনগদ লেনদেন মানে মনে রাখতে হবে এমন লেনদেন যেগুলির জন্য কখনো কোনো টাকা প্রদান করতে হবে না। অনগদ লেনদেন মানে বাকিতে ক্রয় করছি, এটা অনগদ লেনদেন না। বাকিতে ক্রয় করলে আমাকে একটা সময় টাকা পরিশোধ করতে হবে। অনগদ লেনদেন বলা হয় এমন লেনদেনকে যার জন্য কখনোই কোনো টাকা আমাদেরকে দিতে হবে না অথবা আমরা টাকা পাবো না, বাট ওই লেনদেন দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার
ঘটনা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। যেমন ধরো অবচয়, অবলোপন, অনাদায়ী দেনা, এগুলি হচ্ছে অনগদ লেনদেন। এগুলির জন্য কখনোই কাউকে কোনো টাকা দিতে হবে না বা আমরাও পাবো না, কিন্তু এগুলি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় বলে লেনদেন। খতে বলেছে লেনদেনে জড়িত হিসাব খাতগুলো চিহ্নিত করে আধুনিক পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা। এই কারণ সহ যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে, ক্রমিক নাম থাকবে, প্রত্যেকটা লেনদেন থেকে 2টা করে হিসাব খাত চিহ্নিত করে লিখতে হবে এবং সেটা কোন শ্রেণীর হিসাব আধুনিক পদ্ধতিতে লিখতে হবে এবং ওই হিসাব বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে এখানে কারণে লিখতে হবে। তারপরে সেই বৃদ্ধি পেলে বৃদ্ধির নিয়মে ডেবিট হয় নাকি ক্রেডিট হয় সেই অনুযায়ী ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট লিখতে হবে। অ্যান্ড টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের লেনদেনগুলোর প্রভাব দেখাও। এইটা আমরা আগামী ক্লাস থেকে আরেক ধরনের প্রশ্ন আমরা পাবো এখানে, যে আমাকে কতগুলি লেনদেন দেয়া থাকবে বা কতগুলি ঘটনা দেয়া থাকবে, সেই ঘটনাগুলিকে হিসাব সমীকরণের উপর ওই ঘটনাগুলির প্রভাব কি সেটা একটা ছকের মাধ্যমে দেখানো। আগামী ক্লাস থেকে আমরা ওই প্রশ্নগুলি শুরু করব, যেটা 6 নম্বর পর্যন্ত, 6 নম্বর থেকে এই প্রশ্নগুলি শুরু হবে। মানে আমাদের এখানে 3 ধরনের প্রশ্ন আমরা পাই। একটা হচ্ছে লেনদেন এক ধরনের, আরেক ধরনের হচ্ছে এটা হিসাব খাত উল্লেখপূর্বক ডেবিট ক্রেডিট নির্ণয় করা, এটা এক ধরন। আর একটা হচ্ছে লাস্ট ওয়ান, যেটা সবসময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কোনো ঘটনা বা লেনদেন হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে তা একটি ছকের মাধ্যমে দেখানো। আগামী ক্লাস থেকে আমরা এই ছকের মাধ্যমে কিভাবে কোনো ঘটনা হিসাব সমীকরণকে প্রভাবিত করলে কিভাবে প্রভাবিত করে বা কত টাকা পরিবর্তন হচ্ছে বা হ্রাস পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা উদাহরণ 1 থেকে 5 এইগুলি আবার তোমাদেরকে আমি দিচ্ছি। উদাহরণ 1 থেকে 5, তবে 5-এর গ বাদে, 5-এর গ ব্যতীত। উদাহরণ 1 থেকে 5 করব 5-এর গ ব্যতীত। সেই পর্যন্ত আগামী ক্লাস আসা পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।